সুপ্রিয় শিক্ষার্থী, সকলে অনেক অনেক ভালো আছো এবং অনেক অনেক পড়ালেখা করছো আশা করি। আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত ক্লাস নেব, যেটা প্রতিটা শিক্ষার্থীর জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দেখো, রাইট ফর্ম অফ ভার্বের আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস শেখাবো। মুখস্থ করতে হবে না। মানুষের কখন মুখস্থ করা লাগে না? যখন সেটা ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়তে পারে, অর্থাৎ এক্সপ্লেইন করে করে পড়তে পারে। মানে ওয়াই, কেন এটা হলো, কিভাবে এটা হলো। যদি লজিক্যালি অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট রিজনিং যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না, রুলস জানতে হবে না। তুমি কিন্তু এক্সপ্লেইন করে করেই পড়তে পারবে। আসো শিখে ফেলি দ্রুত। রাইট ফর্ম অফ ভার্ব শিখবো আজকে আমরা। রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্ব একটা বাক্যে ভার্বের কোন রূপটা হবে, এটা মোটামুটি কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েসে আছে। অর্থাৎ অর্থ দেখে আমরা বুঝতে পারি যে এটা কি অ্যাক্টিভ সেন্সে হচ্ছে নাকি প্যাসিভ সেন্সে হচ্ছে। অথবা আমরা জানি মোস্ট অফ দ্য প্যাসিভে কি থাকে, বাই অবজেক্ট, বাই দিয়ে একটা অবজেক্ট থাকে এইসব সেন্সে। যেমন আমরা যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, এই যে বাই দিয়ে একটা অবজেক্ট থাকে, তাহলে এই ক্ষেত্রে সাধারণত এই যে প্যাসিভ হয়। প্যাসিভ ভয়েসের সিস্টেমটা কি, তুমি নাম্বার, পারসন এবং টেন্স এই তিনটা অনুযায়ী একটা অক্সিলারি নেবা, কি অক্সিলিয়ারি নেবা, এবং তারপরে ভার্বের 3 নাম্বার দেবা। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এবং ভার্বের 3 নাম্বার। এবং এই অক্সিলারি ভার্বটা নেবা কি অনুযায়ী, নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী কিন্তু। ওকে, এই যে সংক্ষেপে হচ্ছে প্যাসিভ ভয়েস এগুলো। এখন দেখো কিভাবে বোঝা যায়, একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আসছে ইট কনসিডার্স, ইট কনসিডার্স। ওকে, আর যদি এটা প্যাসিভ হয়ে যায় তখন হয় ইট ইজ কনসিডার্ড, কনসিডার্ড। বুঝতে পেরেছো? এখন অর্থ দেখো, সাবজেক্টের পরে হচ্ছে কি আসছে, ভার্ব, আর এখানে সাবজেক্টের পরে একটা অক্সিলারি, তারপর এখানে ভার্বের 3 নাম্বার, অর্থাৎ প্যাসিভ হলো। অর্থটা কেমন হয় স্যার, একটু সেটা বুঝে নিই। ইট কনসিডার্স মানে কি, এটা বিবেচনা করে। ওকে, এখন দেখো এটা বিবেচনা না করে আমরা যদি বস্তু না দিয়ে হি দিই, সবচেয়ে বুঝতে তোমার সুবিধা হয়। মনে করো হি কনসিডার্স, সে বিবেচনা করে, সে বিবেচনা করে। আর হি ইজ কনসিডার্ড, তখন কি হলো, তাকে বিবেচনা করা হয়, তাকে বিবেচনা করা হয়। এই যে করা হয়, ধরা হয়, খাওয়া হয়, যাওয়া হয়, মারা হয়, এইসব সেন্স যখন হয় রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, তখন আমি এই সাবজেক্ট এবং টেন্স এবং পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো, তারপর ভার্বের 3 নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে প্যাসিভ। তাহলে যখন যে শব্দ হবে, যখন দেখবা যে সাবজেক্টটা সরাসরি কাজ করছে, তখন বুঝতে পারবা যে এটা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব দিয়ে দিচ্ছ। আর যখন দেখছো সাবজেক্টের ভূমিকা একটু কেমন যেন গৌণ করে দিচ্ছে, অর্থাৎ হি ইজ কনসিডার, তাকে বিবেচনা করা হয়, সে করে না কিন্তু, ওকে, অন্য কারোর দ্বারা, কিছুর দ্বারা করা হচ্ছে, তখন কিন্তু প্যাসিভ করব। এবং প্যাসিভ করতে গেলে তখন এই যে এটার অ্যান্সার তখন কি হয়ে যাবে, ইজ কনসিডার, আর এটা কিন্তু কনসিডার্স। এবং এইখানেই দেখো আর একটা জিনিস, 99 মানে অসংখ্য অ্যান্সার আসে কিন্তু এইটা থেকে। এইটা দেখো, কনসিডার ভার্বের সাথে একটা এজ যোগ করছো না, কেন এই নিয়মটা আমরা সবাই জানি। কি, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, কি টেন্স,
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পারসন কি হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কখনো কখনো ভার্বের সাথে এস, কখনো কখনো ভার্বের সাথে ইএস যোগ হয়। এই নিয়ম থেকে কিন্তু প্রচুর আসে, বুঝতে পারছো? তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে প্রথমেই সেন্টেন্সটা পড়ে বুঝবো এখানে কি সাবজেক্ট অ্যাক্টিভ মানে সক্রিয়ভাবে কাজ করেছে কি না। যেমন তিনি বিবেচনা করেন, এই যে সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি কাজ করেন তার কথা বলা হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা বলেছি তাকে বিবেচনা করা হয় বা তিনি বিবেচিত হন। ওকে, তাহলে দেখো সাবজেক্টের কিন্তু ভূমিকা নেই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বিবেচনা করা হয়, বিবেচিত হন, হ্যাঁ, খাওয়ানো হয়, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের যখন দেখবা যে কারো দ্বারা বা কোনো কিছুর দ্বারা কিছু করা হচ্ছে তখন কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যায়। আর প্যাসিভ ভয়েস হলে তখন কিন্তু একটা অক্সিলারি দেব এবং ভার্বের 3 নাম্বার দিব। আর যদি অ্যাক্টিভ হয় সাবজেক্টের পরে ভার্ব দিব, আর যে টেন্সে ভার্বের যে রূপ এবং পার্সন অনুযায়ী সেটা বসাবো। এই দেখো কনসিডার হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এই ভার্বের সাথে এস বাই ইয়ের যোগ হয়। তাহলে প্রথম যে আমরা মনে রাখবো যে এটা কোন টেন্সের ভেতরে পড়েছে, মনে থাকে জানো কোন টেন্সের ভিতরে, মানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ গেল এটা। দুই নাম্বার যেটা বলবো টেন্স, টেন্স খেয়াল করবে তুমি যেটা কোন টেন্সে আছে। 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট, কোন পার্সন এবং কোন নাম্বার। ওকে, পার্সনের ক্ষেত্রে দেখো 3টা কথা মনে রাখবা, ফার্স্ট পার্সন আই এবং উই, আর সেকেন্ড পার্সন শুধু ইউ, আর থার্ড পার্সন বাকি সব। অর্থাৎ আই, উই এবং ইউ এই 3টা শব্দ যদি সাবজেক্টে না থাকে তাহলে বুঝবা সাবজেক্টে কি পার্সন আছে, থার্ড পার্সন আছে। ওকে, সে যত বড় সাবজেক্ট হোক যত ছোট সাবজেক্ট হোক, মনে থাকে জানো এই কথাটা। আর নাম্বার তো তোমরা জানো সিঙ্গুলার, আর এটা হচ্ছে পলি থেকে প্লুরাল। সিঙ্গুলার যেমন এ ম্যান বা আ ম্যান, প্লুরাল হচ্ছে মনে করো 5 মেন, এই যে এরকম একের বেশি বোঝালে তখন নাউনটা কি হয়, প্লুরাল ফর্ম হয়। ওকে, তাহলে এই কটা নিয়ম আমরা মনে রাখবো। প্রথম দেখবো এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস, 2 নম্বরে কোন টেন্সে আছে, 3 নম্বরে হচ্ছে সাবজেক্ট কোন পার্সন এবং কোন নাম্বার। বাস এই কটা জিনিস যদি মনে রেখে আমি একটা বাক্য সাজাই তাহলে আমার বাক্যে রাইট ফর্ম অফ ভার্ব ঠিক হবে বলে আশা করি। এবার দেখো ওই যে নিয়ম বললাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু ভার্বের সাথে এস বা ই এর যোগ হয়। তো আমাদের সমস্যাটা কোথায় হয় স্যার, এই যে অনেক সময় আমরা পার্সন নির্ণয় করতে গুলিয়ে ফেলি এবং নাম্বার নির্ণয় করতে গুলিয়ে ফেলি, তখন আমরা কোথায় ভার্বের সাথে এস বা ই এর যোগ হবে এইটা করতেও ভুল করে ফেলি। তাহলে দেখো তোমাদের আমি দেখাই যে এটা কিভাবে দূর করা যায় এবং কিভাবে এই ভুলের হাত থেকে বাঁচা যায়। এক নম্বরে দেখো প্রথমেই দাও সিঙ্গুলার, সিঙ্গুলার কারা এটা যদি তুমি জানতে পারো তাহলে প্লুরাল তো তুমি অটোমেটিক বুঝে বলবা, যেগুলো সিঙ্গুলার না সেগুলোই প্লুরাল। এক নম্বর লেখো আনকাউন্টেবল যারা, কারা, আনকাউন্টেবল যারা। আনকাউন্টেবল কারা স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল, অ্যান্ড কখনো কখনো কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউনে একটু ব্যতিক্রম আছে, আসো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কারা স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার সবচেয়ে সহজ সিস্টেম আমি শিখিয়ে দিচ্ছি আজকে। মনে রাখবা যাদের বডি বা শরীর নেই, যাদের
বডি বা শরীর নেই, অর্থাৎ যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, তার মানে বডি বা শরীর যাদের নেই, নিশ্চিত তাদের ভর নেই, এইরকম জিনিস যদি থাকে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে যায়। ফিলিং, আইডিয়াস, এইসব। যেমন অনেস্টি একটা আইডিয়া না, লাভ একটা কি ফিলিং, তারপরে ইয়থ তারুণ্য, একটা তরুণের গুণের নাম তারুণ্য। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে মনে করো রাইস, আয়রন ইত্যাদি। কালেকটিভ নাউনের মধ্যে আছে আরবি, টিম, জুরি। জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলীর যে টিম। তাহলে বুঝতে পেরেছ, আনকাউন্টেবল কারা হবে? তারাই সিঙ্গুলার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল, এবং কালেকটিভ নাউন হচ্ছে তোমার একে সিঙ্গুলার হিসেবে ধরায়, আনকাউন্টেবল এবং সিঙ্গুলার হিসেবে ধরায়। বুঝতে পেরেছ? গুড। এবার দেখো, এই জিনিসগুলো যদি কখনো দেখো তুমি সাবজেক্টে আসছে, তাহলে বুঝবা এই সবগুলো কি সিঙ্গুলার, এগুলো কি সব সিঙ্গুলার। ওকে, বাস এটা কিন্তু তোমার বুঝতে কিন্তু সুবিধাটা হয়ে গেল। 2 নম্বরে দেখো, এই যে কালেকটিভ নাউনের আগে একটা স্টার দিয়েছি, এই কালেকটিভ নাউন হচ্ছে অনেকে থাকবে কিন্তু একক সত্তা বোঝাবে। কিন্তু যদি দেখো যে একক সত্তা না বুঝিয়ে কালেকটিভ নাউন দিয়ে ভিন্ন সত্তা বুঝিয়েছে, তখন বোঝা যাবে যে স্পষ্টতই তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, মানে 2টা বা 3টা সত্তা তৈরি হয়েছে, তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। যেমন যদি বলি দ্য জুরি ওয়ার, disagreed, their verdicts, তাদের রায়ের ব্যাপারে কি হয়ে গেল? অসম্মত হয়ে গেল। দ্য জুরি ওয়ার ডিসএগ্রিড না দিয়ে এখানে আমি দ্য জুরি ওয়ার ডিভাইডেড দিয়ে দিই, ডিভাইডেড ইন দেয়ার ভার্ডিক্টস বা ওপিনিয়ন্স, জুরিরা তাদের মতামতে ভাগ হয়ে গেল। দেখুন দ্য জুরি কি কালেকটিভ নাউন না? কালেকটিভ নাউনকে কি বলছিলাম? সিঙ্গুলার। কিন্তু দেখো এখানে জুরি, মনে করো 5 জন বিচারক নিয়ে একটা টিম করছি, 2 জন হচ্ছে একদিকে রায় দিল, 3 জন বললো ফাঁসি হবে, আর 2 জন বললো ফাঁসি হবে না। তাহলে জুরি কি একক সত্তা থাকলো? থাকলো না। যেহেতু 2টা স্পষ্ট ভিন্ন সত্তা তৈরি হয়েছে, তার মানে এখানে প্লুরাল হয়ে গেছে। এই জন্য দ্য জুরি অজ না দিয়ে কি দিছি? ওয়ার ডিভাইডেড। বুঝতে পেরেছো? এটা কিন্তু পরীক্ষায় প্রচুর থাকে, এটাকে বলে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড বলে এটাকে। ওকে, এটা যেন আমাদের মনে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এবার 3 নাম্বার শেখো। 3 নাম্বার একটা সুন্দর জিনিস, তোমরা যখনই বড় একটা সাবজেক্ট থাকে, তখন কিন্তু তোমরা খেই হারিয়ে ফেলো যে স্যার এত বড় সাবজেক্ট কিভাবে হবে, আমি বুঝছি না। তখন কি করবা দেখো, the situation of the students of HSC of higher secondary of our college dash not well. দেখো কত বড় একটা সাবজেক্ট দিয়েছি, দেখছো পুরোটাই কিন্তু সাবজেক্ট। দ্য সিচুয়েশন অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ, অফ আওয়ার কলেজেস দিলাম। এই যে দেখো, এই যে কলেজেস কি প্লুরাল না? তাহলে তুমি এখানে যদি আর দাও তাহলে কিন্তু তোমার হবে না, আর দিলে কিন্তু হবে না। কেন? কারণ এখানে যে কথাটা বলছে তুমি বুঝতে পারোনি। এখানে বলছে দ্য সিচুয়েশন অফ দ্য স্টুডেন্টস অফ এইচসি মানে হায়ার সেকেন্ডারি অফ আওয়ার কলেজেস, আমাদের
কলেজগুলোর হায়ার সেকেন্ডারি লেভেলের ছাত্রছাত্রীদের অবস্থা ভালো না। কি ভালো না? অবস্থা ভালো না। এটার উপর জোর পড়ছে কিন্তু, দেখছো? তাহলে দেখো সিচুয়েশন এটাকে কি গোনা যায়? গোনা যায় না। সো সিচুয়েশন একটা আনকাউন্টেবলের মধ্যে পড়ে। ওকে, সিঙ্গুলার হয়। সিচুয়েশন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে কি আর হয় না, ইজ হয়। সো দ্য সিচুয়েশন অফ দ্য স্টুডেন্টস অফ এইচএস হায়ার সেকেন্ডারি লেভেল অফ আওয়ার কলেজ ইজ নট ওয়েল, ভালো না। বুঝতে পেরেছো? কনফিউজড হবা না। কেমনে? একটা টেকনিক শিখাই। অর্থ দিকে বুঝছি যে সিচুয়েশনের উপর যোগ পড়ে, তাই এটা অনুযায়ী ভার্ব হবে। আর টেকনিক, বুদ্ধি, যত বড় সাবজেক্ট হোক প্রথম যে প্রিপোজিশনটা থাকবে, সেই প্রিপোজিশনের পূর্বে যে শব্দটা থাকবে সেই শব্দ অনুযায়ী ভার্ব বসাবো। মনে থাকবে? এটা দিয়ে কিন্তু 2টা বা 3টা এমসিকিউ মানে থাকে, তোমার শূন্যস্থান পূরণ থাকে। সো বি কেয়ারফুল মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে কিন্তু আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, নাহলে এই মার্কটা কিন্তু আমাদের ছুটে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। রাইট ফর্ম অফ ভার্বের যুগান্তকারী একটা নিয়ম প্রচুর আসে, যেমন বাই ওয়ার্কিং, তারপর হচ্ছে তোমার উইদাউট নোয়িং। এই যে দেখো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হচ্ছে? আইএনজি, না? রাইট ফর্মের ভার্ব। এখন এইটার এক্সপ্লেনেশন আমি দিব না তোমাদের, তোমরা বলবা কেন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই এক্সপ্লেনেশনটা তোমাদের কাছ থেকে আমি চাই। গেল। তারপরে দেখো, আমাদের অব্লিগেশন যখন বোঝায়, অর্থাৎ মোডাল অক্সিলারি পরে সবসময় ভি অন হয়, মনে থাকবে। আর মোডালের পরে বি থাকলে তারপরে V3 হয়, কারণ এইটা হচ্ছে তোমার ফিউচারের প্যাসিভ ভয়েস। ফিউচারের কি? প্যাসিভ ভয়েস। এটা যেন মনে থাকে। যেমন আমরা বললাম ইউ শুড ইট BALANCD ব্যালেন্সড ডায়েট। তোমার এই যে শুড একটা মোডালের পরে V1। এখন এটা যদি প্যাসিভ করি, BALANCD ব্যালেন্স ডায়েট শুড বি ইটেন। দেখছো? এই যে মোডাল, এই যে বি, এই যে V3, এটা হচ্ছে এটার প্যাসিভ। সো এই দুটো নিয়ম থেকে প্রচুর আসে, কিন্তু তোমরা বলায় ফেলো হচ্ছে যে কোথায় স্যার শুড বি ইটেন হবে আর কোথায় শুড ইট হবে। আশা করি বুঝতে পেরেছো। যখন দেখবা অবজেক্টটাকে সাবজেক্ট করে দিয়েছে, যে অবজেক্টটাকে কি করছে? সাবজেক্ট করে দিয়েছে। ওকে, এবং সাবজেক্টের কোনো চিহ্ন নেই, তখনই বুঝতে পারবা এখানে এটা। এবং তোমার হচ্ছে সুষম খাবার খাওয়া হয় বা সুষম খাবার খেতে হয়, আর এটা হচ্ছে সুষম খাবার খাওয়া উচিত। ওকে, ভেরি গুড। তাহলে এটা কিন্তু তোমরা করবা। আরেকটা জিনিস শিখে নাও, হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, এরপরে কি হয়? ভিওন বা হ্যাভ টু, এরপরে কি হয়? ভিওন হয়। কথা বুঝতে পেরেছি? এই কটা নিয়ম হচ্ছে আজকে রাইট ফর্ম অফ ভার্বের শিখলাম, খুবই সংক্ষেপে। এই কটা জিনিস যদি মনে রাখতে পারি, রাইট ফর্ম অফ ভার্ব। আরেকটা জিনিস শিখিয়ে দিই, মনে পড়েছে, এটা তোমরা তুলে নাও। এই জিনিসটা শেষ করবো এবং অন্য একটা ক্লাসে আরো কিছু ম্যাজিক দেখাবো তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব থেকে। সেটা হচ্ছে, দেখো, রিসেন্টলি, প্রেজেন্টলি, কারেন্টলি, এগুলো সবগুলোর মানে হচ্ছে সম্প্রতি। সম্প্রতি শব্দটা থাকলে সাধারণত হ্যাভ বা হ্যাজ তারপরে V3 হয়। কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায়। এটা একটু মনে রাখি, রিসেন্টলি, প্রেজেন্টলি, কারেন্টলি মানে সম্প্রতি, এটা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট
টেন্স হয় এবং এর গঠন হয় হ্যাভ হ্যাজ ভি থ্রি। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ ভি থ্রি, আর যদি অন্য ক্ষেত্রে হয় হ্যাভ ভি থ্রি। ওকে, সো গুড বাই মাই ডিয়ার স্টুডেন্টস, টেক কেয়ার সিরিয়াসলি।